এই ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 17 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের কতে বলেছে আমাদের জীবনে কোন গুণগুলো জরুরি। আমাদের জীবনে দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি প্রভৃতি গুণগুলি জরুরি। দুয়ে খতে দিয়েছে হিংসুটি এবং তার দিদির বয়স কত। হিংসুটির বয়স হচ্ছে 7 বছর আর হিংসুটির দিদির বয়স হলো 8 বছর। গতে দিয়েছে ধানকে কনকের সঙ্গে তুলনা করা হয়েছে কেন। ধান পাকলে তাকে সোনালী রঙের মতো দেখায়, তাই ধানকে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে ধান পাকলে তাকে সোনালী রঙের মতো দেখায়, তাই ধানকে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। ঘতে দিয়েছে কে বেজায় রেগে গিয়ে কি করে বসলো। তাহলে কে বেজায় রেগে গিয়েছিল, কাঠবিড়ালি রেগে গিয়েছিল। কাঠবিড়ালির বেজায় রেগে গিয়েছিল, রেগে গিয়ে সে একটা গাছের উঁচু ডালে উঠে গিয়ে একটা বড় ফলে কামড় দিয়েছিল, আর সেই ফলটি বোটা থেকে ছিঁড়ে নিচে একটা হরিণের মাথায় পড়েছিল। তাহলে কাঠবিড়ালি রেগে গিয়েছিল, রেগে গিয়ে সে গাছের একটা উঁচু ডালে উঠে বড় ফলে কামড় দিয়েছিল, ফলটি বোটা থেকে ছিঁড়ে নিচে একটা হরিণের মাথায় পড়েছিল। উঙো দিয়েছে মামা কখন ও সঙ্গে কি এনেছিল। তাহলে মামা কখনো সঙ্গে কি এনেছিলেন, মামা হিংসুটির জন্মদিনে সঙ্গে করে পুতুল এনেছিলেন। চয় দিয়েছে 15ই আগস্ট দেশ জুড়ে পতাকা তোলা হয় কেন। শুধু এইটুখানি লিখবে যে 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল, সেই জন্য 15ই আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয়। ছয়তে দিয়েছে হরিণের বৈশিষ্ট্য লেখো। হরিণের বৈশিষ্ট্য লিখবে হরিণের শিং আছে, হরিণ জঙ্গলে থাকে। বর্গিঞ্জা দিয়েছে কে কেমনভাবে ঝড়ের গুলতানবাজি দেখছিল। লিখবে দিনের আলোয় হুতুমমুখ পেঁচাটা বাঁ চোখের পর্দা ফেলে ডান চোখটা খুলে ঝড়ের গুলতানবাজি দেখছিল আমড়া গাছে। তাহলে আমড়া গাছে দিনের আলোয় হুতুমমুখ পেঁচাটা বাঁ চোখের পর্দা ফেলে ডান চোখটা খুলে ঝড়ের গুলতানবাজি দেখছিল। ঝতে দিয়েছে কে কাকে পিঠের ওপর বসিয়ে নিয়ে যেতে চায়। রাজপুত্রের ঘোড়া খোকাকে পিঠের ওপর বসিয়ে কোথায় নিয়ে যেতে চায়, রূপকুমারীর রাজ্যে। অচিন দেশে রূপকুমারীর রাজ্যে নিয়ে যেতে চায়। তাহলে রাজপুত্রের ঘোড়া খোকনকে তার পিঠের ওপর বসিয়ে অচিন দেশে রূপকুমারীর রাজ্যে নিয়ে যেতে চায়। ইঙো ঈশপ কাদের নিয়ে গল্প বানাতেন। ঈশপ কাদের নিয়ে গল্প বানাতেন, ঈশপ পশু পাখিদের নিয়ে গল্প বানাতেন। টয় বলেছে প্রথম কিছু দূর গিয়ে বুড়ি কে দেখলো, সেটি কি কাজে লেগেছিল। তাহলে লিখবে প্রথম কিছু দূর গিয়ে বুড়ি শিঙি মাছ দেখেছিল, সেটি কি কাজে লেগেছিল, চোর তাড়াবার কাজে লেগেছিল। সেটি চোর তাড়াবার কাজে লেগেছিল। ঠ বলেছে গুটি পোকা ভূতকে দেখে কি বলেছিল, সে মনে মনেই বা কি বলেছিল। লিখবে গুটি পোকা ভূতকে দেখে এদিক থেকে ওদিকে ঘুরে বসেছিল আর মনে মনে বলেছিল ছাই ভূত না আর কিছু। দুয়ে দিয়েছে দেশের মাটি কবিতাটি কবির নাম সহ শেষ 4 লাইন লেখো। তো এইভাবে প্রথমে দেশের মাটি কবিতার নাম লিখবে, তার নিচে সত্যেন্দ্রনাথ দত্ত, আর শেষ 4 লাইন হচ্ছে সে যে গো নীল পদ্ম আঁখি, সেই তোরে নীলকণ্ঠ পাখি, মুক্তি সুখের বার্তা আনে ঘুচায় প্রাণের কান্নাকাটি। তীরে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। ঈশপকে ড্যাশ সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়। মানব জাতির, এখানে লিখবে মানব জাতির। ঘুম ভেঙে সব ঠিকঠাক দেখা গেল। গতে লিখবে মুক্তাগাথা
ঝালর মাথায় হীরের লাগাম মোড়া। বেল বলল আমায় আগুনের ভিতরে রাখো। ভূতটা বেগুন গাছে কাঁটায় আটকে গেল। চপ ভোরের নরম আলোতেই গাছেরা সব জরুরি ক্লোরোফিল তৈরি করে নেয়। চারিতাকে বলেছে মা ও ছেলে কবিতাটি কবির নাম সহ গদ্যের ভাষায় ব্যাখ্যা করো। তাহলে মা ও ছেলে কবিতার কবির নাম হচ্ছে রসময় লাহা। আর এখানে গদ্যের ভাষায় এই কবিতার যে সারমর্ম আছে সেইটা লিখবে যে মা কুলুঙ্গিতে 3 জোড়া সন্দেশ রেখেছিলেন, তার মধ্যে 1 জোড়া সন্দেশ নেই। তখন মা তার ছেলে রমেশকে জিজ্ঞেস করেন। উত্তরে ছেলে বলে যে কুলুঙ্গিতে অন্ধকার থাকার কারণে সে আরও 2 জোড়া সন্দেশ দেখতে পায়নি। এই সারমর্মটা লিখে দেবে। 5 দিয়েছে রচনা লেখো শরৎকাল। লিখবে ভূমিকা বর্ষার পর আসে শরৎকাল, ভাদ্র আশ্বিন মাস নিয়ে শরৎকাল। এই সময় বর্ষার কালো মেঘ আকাশ থেকে বিদায় নেয়। প্রাকৃতিক অবস্থা এই ঋতুতে নীল আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়ায়। এই সময় প্রকৃতি অপরূপ সাজে সেজে ওঠে। সবুজ গাছের উপর জ্যোৎস্নার আলো পড়ে অপূর্ব দেখায়। সকালবেলা ঘাসের ডগায় শিশিরের ওপর সূর্যের আলো পড়ে চিকচিক করে। শিউলি, কাশ, শেফালি, পদ্ম প্রভৃতি ফুল এই সময় ফোটে। শরতের রূপের তুলনা হয় না। এই সময় আবহাওয়া মনোরম থাকে। গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপ বা শীতের প্রচণ্ড ঠান্ডা কোনোটাই এই সময় থাকে না। উৎসব শরৎ আনন্দের ঋতু, উৎসবের ঋতু। এই ঋতুর প্রধান উৎসব দুর্গাপূজা। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত 4 দিন এই পূজা হয়। এই পূজা উপলক্ষে স্কুল, কলেজ, অফিস, আদালত সবই বন্ধ থাকে। প্রবাসী বাঙালি ঘরে ফেরে। মানুষের দৈনন্দিন জীবনে দুঃখ কষ্ট ক্লান্তি ভুলে যায়। নতুন পোশাক পরে মানুষ আনন্দে মেতে ওঠে। দুর্গাপুজোর পর আসে সম্পদের দেবী লক্ষ্মীর পূজা, তারপর একে একে আসে কালী পূজা, দিওয়ালি, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পূজা ইত্যাদি। উপকারিতা অপকারিতা শরৎকালে ধানের মাঠ আমাদের মনে আশা জাগায় আর বিভিন্ন উৎসব আনন্দ দেয়, ক্লান্তি দূর করে। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বিভেদ ভুলে মানুষ একসঙ্গে মিলিত হয়। শরৎকালে অসুখ বিসুখ কম হয়, কিন্তু কোনো কোনো বছর আশ্বিন মাসে প্রচণ্ড ঝড় হয়, তাতে ফসল, গাছপালা, ঘরবাড়ির ক্ষতি হয়। উপসংহার মানুষের মনে আনন্দ জাগিয়ে পরস্পরের মধ্যে বিভেদ ভুলিয়ে শরৎকাল বিদায় নেয়। শরৎকাল সবার প্রিয় ঋতু। 6 আছে অর্থ লেখো নিদমহল, ডাল আর দিগন্ত। তো 6 যে শব্দার্থ আছে নিদমহল মানে ঘুমের প্রাসাদ, ক্ষয়ের ডাল হবে গাছের শাখা প্রশাখা, আর দিগন্ত আকাশ ও পৃথিবীর মিলনস্থল বা দিকচক্র বাল। 7 আছে বিপরীত শব্দ, দেশ লিখবে বিদেশ আর আজকাল। 8 দিয়েছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। ক্ষয়াকার টয় হর্ষই খাঁটি মানে কাজ করা বা পরিশ্রম করা, আর খাঁটি হচ্ছে বিশুদ্ধ বা আসল। 9 আছে বর্ণ বিশ্লেষণ করো সারাক্ষণ আর উপস্থিত। সারাক্ষণ লিখবে সযোগ আ যোগ রযোগ আ যোগ ক যোগ মধ্যাহ্ন স যোগ অ যোগ মধ্যাহ্ন যোগ অ, সারাক্ষণ। 9 খতে আছে উপস্থিত হর্ষ যোগ প যোগ অ যোগ দন্তাস্য যোগ থ যোগ হর্ষই যোগ ত যোগ অ। 10 বলেছে যুক্তাক্ষর রয়েছে এমন 3 বর্ণের 2টি শব্দ লেখো। আচ্ছা, এরকম 3টে বর্ণের শব্দ হবে দিগন্ত, কাঞ্চন, কল্পনা। এলোমেলো বাক্যটি 11তে বলেছে এলোমেলো বাক্যটিকে সাজিয়ে লেখো। এটা হবে কিশোরী কাঠপিঁপড়েকে তালুর মধ্যে চেপে ধরলো। কিশোরী কাঠপিঁপড়েকে তালুর মধ্যে চেপে ধরলো। 12তে আছে বাক্য রচনা করো আগমনী। আগমনী দিয়ে লিখবে বাক্য রচনা পুজোর আগে আগমনী গান শোনা যায়। 13তে দিয়েছে মাতৃভাষা কাকে বলে, আমাদের মাতৃভাষা কি। আচ্ছা, 13 দাগে যে প্রশ্নটা আছে মাতৃভাষা কাকে বলে, আমাদের মাতৃভাষা কি, তো আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। আর মাতৃভাষা কাকে বলে লিখবে মায়ের মুখের ভাষাকে মাতৃভাষা বলে। মাতৃ মানে মা, মা যে ভাষায় কথা বলে সেটাকেই মাতৃভাষা বলা হয়। 14তে আছে বাংলা ভাষার স্বরবর্ণ কয়টি ও কী কী লেখো। স্বরবর্ণ অ থেকে ও পর্যন্ত 12টি। তো অ থেকে ও পর্যন্ত অ, আ, হর্ষই, দীর্ঘই, হর্ষৌ, দীর্ঘ, রি, লি, এ, ওই, ও, ও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12।
15তে দিয়েছে লেখ্য ভাষা আর কি নামে পরিচিত। লেখার যে ভাষা, মুখের ভাষা হচ্ছে চলিত ভাষা, আর লেখ্য ভাষাকে বলা হয়, লেখ্য ভাষার আরেক নাম হচ্ছে সাধু ভাষা। তো সাধু ভাষার একটা উদাহরণ দিতে বলেছে, যেমন আগামীকাল আমি দিল্লি যাইব। 16তে দিয়েছে ধ্বনি এবং বর্ণের পার্থক্য লেখো। ধ্বনি আর বর্ণের আকার আছে যা চোখে দেখা যায়, আর ধ্বনি কানে শোনা যায় মাত্র।